যেমন আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে স্ম্যাকডাউনকে নিয়ে হয়তো আলোচনা করার মতো সেরকম কিছু থাকবে না, ঠিক সেটাই হয়েছে। স্ম্যাকডাউনকে নিয়ে আলোচনা করার মতো সেরকম সত্যি কোনো পয়েন্ট নেই, আর বলা যেতে পারে গতকাল রাতের স্ম্যাকডাউনকে নিয়ে। এবার তোমরা বলতে পারো যে স্ম্যাকডাউনের সময় পাল্টে গেল কেন? তো স্ম্যাকডাউনের সময় পাল্টে যায়নি। এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেটা স্পেন বার্সেলোনা থেকে ছিল, সেই কারণে স্ম্যাকডাউনের সময় একটু পরিবর্তন হয়েছিল, কিন্তু বাকি স্ম্যাকডাউন যেমন আমরা শনিবার সকালে দেখতে পাই সেরকমই দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, যেহেতু স্পেন বার্সেলোনা থেকে হচ্ছিল তাই স্ম্যাকডাউন বাজে হলো। স্ম্যাকডাউনের ক্রাউড আজকে দুর্দান্ত ছিল, তারা আজকে ভালো মতো চিয়ার করেছে, ভালো মতো বু করেছে, মানে ভালো মতো রিয়াকশন দিয়েছে, ক্রাউড দুর্দান্ত ছিল। কিন্তু স্ম্যাকডাউন না, সেটা নিয়ে কথা বলার মতো সেরকম কোনো পয়েন্টই পাচ্ছি না, আমি তো কথা বলবো কি। কিন্তু হ্যাঁ, একটা পয়েন্ট আছে যেটা নিয়ে ভিডিওতে আলোচনা করতে হবে। কারণ আছে, ভিডিওটা পুরোটা দেখো, বুঝে যাবে। কারণ এই ভিডিওটা হতে চলেছে ক্লাস ইন ইটালি 2026-এর রেজাল্ট প্রেডিকশন ভিডিও। মানে আমি ক্লাস ইন ইটালির প্রত্যেকটা ম্যাচকে, মানে এমনিও 5টা ম্যাচই অফিসিয়াল আছে, তো সেই 5টা ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করতে চলেছি। মানে আমার কি মনে হয় যে এই 5টা ম্যাচে কারা জিততে চলেছে। অলরেডি 3টে ম্যাচ, যেটা হলো ব্রক লেসনার ওবাফেমি, কোডি রোডস গান্থার আর রোমান রেন্স জেকব ফাটো, সেই 3টে ম্যাচের ডিটেলসে আলোচনা আমি করেছি যে সেই ম্যাচে কাদের জেতা উচিত সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো সেই 3টে ভিডিও যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই 3টে ভিডিও চেক আউট করো, যেখানে আমি বিস্তারিতভাবে ভালো মতো ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু হ্যাঁ, জেকব ফাটো আর রোমান রেন্সের ম্যাচের থেকে মনে পড়লো একটা দুঃসংবাদও আছে এই ভিডিওতে। আর হয়তো এই যে রোমান রেন্স ভার্সেস জেকব ফাটোর মধ্যে যে ট্রাইবাল কমব্যাট হতে চলেছে, এটা হয়তো হবেই না, বা এই ম্যাচটা ক্যান্সেলও হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যদি এই ম্যাচটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কি আর আমরা রোমান রেন্সকে ক্লাস ইন ইটালিতে দেখতেই পাবো না? বা ডাব্লিউডাব্লিউ এরপর কী করতে পারে যদি এই ম্যাচ না না হয়, বা এই ম্যাচটা হবে না কেন, তার কারণ কি, সব কিছু এই ভিডিওতে বলবো। তাই এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই যে ক্লাস ইন ইটালি কখন শুরু হবে। তো দেখো, ক্লাস ইন ইটালি শুরু হতে চলেছে এই রবিবার, মানে কালকে, আগামীকাল 31শে মে রাত্রি 11:30 থেকে। হ্যাঁ, যেহেতু ক্লাস ইন ইটালি থেকে হচ্ছে, তাই এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা আমরা রাত্রির বেলায় দেখতে পাবো। তাই ভারতীয় সময় অনুযায়ী রাত 11:30 থেকে তোমরা নেটফ্লিক্সে ক্লাস ইন ইটালি লাইভ দেখতে পাবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে বলে রাখি, তারা আরও আধ ঘন্টা পর, মানে রাত 12টা থেকে ক্লাস ইন ইটালি লাইভ দেখতে পেয়ে যাবে। মানে বাংলাদেশের সময় অনুযায়ী বলতে গেলে ক্লাস ইন ইটালি হতে চলেছে 1 জুন রাতে, কারণ 12টা বেজে গেলে তো পরের দিনের তারিখ চলেই আসবে। তো 1 জুন একদম 12টার সময় ক্লাস ইন ইটালি শুরু হতে চলেছে। মানে 1 জুনও শুরু হবে, ক্লাস ইন ইটালিও শুরু হবে বাংলাদেশে, আলাদাই ব্যাপার। কিন্তু যাই হোক না কেন, ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল মানে রবিবার 31শে মে রাত্রি 11:30 থেকে নেটফ্লিক্সে ক্লাস ইন ইটালি লাইভ দেখা যাবে। তো আশা করি ক্লাস ইন ইটালির সময়কে নিয়ে আর কারো মাথায় কোনো সংশয় নেই। তো চলো এবার শুরু করা যাক ক্লাস ইন ইটালির প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশন। যেখানে প্রথম ম্যাচের যদি কথা বলা হয়, যেমন প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টেরই প্রথম ঘন্টায় ইএসপিএনে দেখানো হয়, তাই প্রথম ঘন্টায় প্রথম যে ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে সেটা হলো ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ কোডি রোডস ভার্সেস গুন্থারের মধ্যে। এবার এই ম্যাচটা নিয়ে তো আমি অলরেডি ভালো মতো আলোচনা করেছি, যেমন বললাম, তাই আর বেশি কথা বলবো না, সোজা রেজাল্ট প্রেডিকশনে আসা যাক। তো দেখো, এই ম্যাচটার রেজাল্ট প্রেডিক্ট করা একটু প্রবলেমেটিক। তার কারণ হচ্ছে এই ম্যাচে একদিকে আছে কোডি রোডস, যেও সহজে হারে না, আর একদিকে আছে গুন্থার, যেও সহজে হারতে জানে না। এবার আমার মনে হয় এই ম্যাচের কোনো রেজাল্ট আসবেই না। মানে এই ম্যাচটা না ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যাবে, নয় এই ম্যাচে কারো ইন্টারফিয়ারেন্স হবে। এবার ইন্টারফিয়ারেন্স অনেকের হতে পারে, যেমন র্যান্ডি অটনের ইন্টারফিয়ারেন্স হতে পারে। কীভাবে হতে পারে সেই ভিডিওতে ভালো করে আলোচনা করা আছে। এছাড়া আজকে স্ম্যাকডাউনে আমরা দেখেছি যে স্যামি জেনের সাথেও কোডি রোডসের একটু তো তর্ক বিতর্ক চলছে। তো স্যামি জেন যদি এই ম্যাচে কোনো পাঙ্গা করে, স্যামি জেনের ইন্টারফিয়ারেন্সের কারণেও এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। মানে এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্টই ডাব্লিউডাব্লিউ আমাদের দেবে না। হয়তো গান্থার জিতে যাবে, কিন্তু ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জিতবে বলে টাইটেল চেঞ্জ হবে না, এরকম জিনিসপত্র হতে পারে। না হয় এরকম ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে কেউ জিতবে, বা এই ম্যাচের কোনো রেজাল্ট আসবে না। কিন্তু যদি এই ম্যাচের রেজাল্ট আনতে হয়, তাহলে এই ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করছে যে ডাব্লিউডাব্লিউর ভবিষ্যতে স্টোরি লাইন কী হতে চলেছে। যেমন আমি তোমাদের বলে রাখি, যদি র্যান্ডি অটন ক্লাস ইন ইটালিতে অ্যাপিয়ার করে, তাহলে আমি বলবো
যে এই ম্যাচে কোডি রোডস জিতছে। র্যান্ডি অর্টনের অ্যাপিয়ারেন্স হলে কোডি রোডসের জেতার চান্স অলরেডি বেড়ে যাচ্ছে, কারণ যেমন আমি বলেছি এর পরের ফিউড র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসেরই হওয়া উচিত, যেখানে র্যান্ডি অর্টনেরই কোডি রোডসের থেকে টাইটেল নেওয়া উচিত। তাই র্যান্ডি অর্টন যদি ক্লাস ইন ইটালিতে অ্যাপিয়ার করে বা ফিউচারের জন্য অ্যাভেলেবেল থাকে, তাহলে এই ম্যাচে কোডি রোডস তার টাইটেল রিটেন করছে। কিন্তু যদি র্যান্ডি অর্টন ক্লাস ইন ইটালিতে না আসে, বা ধরে নাও সামার স্ল্যাম অবধি এখন র্যান্ডি অর্টনের কোনো চান্সই নেই ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার, র্যান্ডি অর্টন হয়তো ডিরেক্ট সামার স্ল্যাম বা তার পরে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, তাহলে এই ম্যাচে আমরা একটা সারপ্রাইজ দেখতে পেতে পারি। আর দ্য রিং জেনারেল বা কেরিয়ার কিলার গান্থার এই ম্যাচে কোডি রোডসকে হারিয়ে দিতে পারে। হ্যাঁ, এইখানে আমরা একটা টাইটেল চেঞ্জ দেখতে পেতে পারি। আর যদি র্যান্ডি অর্টন ক্লাস ইন ইটালিতে না আসে বা র্যান্ডি অর্টন আগামী ডাব্লিউডাব্লিউ প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোর জন্য অ্যাভেলেবেল না থাকে, তাহলে গান্থার এখানে নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাবে। এটার একটা বিশাল বড় সম্ভাবনা আছে। তো তাই বললাম এই ম্যাচের রেজাল্ট অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এক হচ্ছে এই ম্যাচে কারো ইন্টারফিয়ারেন্স হলে কোনো রেজাল্ট বেরাবে না। দুই হচ্ছে যদি র্যান্ডি অর্টন ক্লাস ইন ইটালিতে ফিরে আসে বা ভবিষ্যতের জন্য অ্যাভেলেবেল থাকে, তাহলে এই ম্যাচে কোডি রোডস চ্যাম্পিয়ন হয়েই বেরাচ্ছে বা তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে বেরাচ্ছে। আর যদি র্যান্ডি অর্টন অ্যাভেলেবেল না থাকে আর র্যান্ডি অর্টন না আসে, তাহলে এই ম্যাচে গান্থার নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরোতে চলেছে। যেমন গান্থার আজকে স্ম্যাকডাউনে কোডি রোডসকে প্রমিস করেছে যে ক্লাস ইন ইটালিতে সে কোডি রোডসকে চোক করতে চলেছে আর তার চ্যাম্পিয়নশিপ তার থেকে নিয়ে নিতে চলেছে। তো এইভাবে এই ম্যাচে সব কিছুই সম্ভব। কিন্তু যদি আমার ফাইনাল রেজাল্ট প্রেডিকশনের কথা বলা হয়, আমার মনে হচ্ছে এই ম্যাচে র্যান্ডি অর্টন আসতে চলেছে বা র্যান্ডি অর্টনের রিটার্ন হতে চলেছে, আর কোডি রোডস সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে। আর যদি সেটা না হয়, তাহলে যেমন বললাম, না হয় রেজাল্টই বেরাবে না, আর গান্থার জিতলেও সেটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জিতবে। কিন্তু ফাইনাল উইনার প্রেডিকশন আমার কোডি রোডসের সাথেই থাকছে, যে কোডি রোডস যে কোনো উপায় তার টাইটেল এই ম্যাচে রিটেন করতে চলেছে। এটাই হলো আমার এই ম্যাচের প্রেডিকশন। নেক্সট যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের মধ্যে। এবার আমি জানি এই ম্যাচটা নিয়ে না তো তোমাদের কোনো ইন্টারেস্ট আছে, না তো আমার এই ম্যাচটা নিয়ে কোনো ইন্টারেস্ট আছে। এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আমাদের কারোরই কিছু যায় আসবে না। কিন্তু যদি এই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, আমি বলবো আমার মনে হচ্ছে যে সবেমাত্র রিয়া রিপ্লি চ্যাম্পিয়ন হয়েছে, আর আবার জেড কার্গিলকে চ্যাম্পিয়নশিপ দেওয়ার কোনো মানে হয় না। আমি তো প্রথম থেকেই বলছিলাম জেড কার্গিল এখনও চ্যাম্পিয়নশিপের জন্য রেডি হয়নি, তবু জেড কার্গিলকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছিল, তারপর তো হাল আমরা দেখতে পেয়েছিলামই। আমি এমনও বলছি না যে রিয়া রিপ্লির কাছে এই চ্যাম্পিয়নশিপটা বিশাল কিছু করছে, কিন্তু তবু আমার মনে হয় জেড কার্গিল আর রিয়া রিপ্লির মধ্যে রিয়া রিপ্লি বেটার অপশন, তাই তার কাছে এখন চ্যাম্পিয়নশিপটা থাকতে দেওয়া উচিত। তো সেই কারণে এই ম্যাচের রেজাল্ট প্রেডিকশন যদি করতে হয়, তাহলে আমি এই ম্যাচের উইনার প্রেডিক্ট করতে চলেছি রিয়া রিপ্লিকে। আর আমার মনে হয় রিয়া রিপ্লি এই ম্যাচে জেড কার্গিলকে হারিয়ে সাকসেসফুলি তার ওমেন্স চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে। আর এই ম্যাচে যদি জেড কার্গিলের সাঙ্গপাঙ্গ মানে মিচেল মিয়াইএম, বিফ্যাব এরা যদি কোনোভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তাহলে রিয়া রিপ্লির দিক থেকেও শার্লেট ফ্লেয়ার তো আছে, আর অ্যালেক্সা ব্লিস হয়তো বা আসতে পারবে না, কারণ আজকে স্ম্যাকডাউনে অ্যালেক্সা ব্লিসের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই অ্যালেক্সা ব্লিস হয়তো আসতে পারবে না, বা এলে আসতেও পারে যদি সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু হ্যাঁ, শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লিকে হেল্প করতে অবশ্যই আসবে। কিন্তু ফাইনাল রেজাল্ট প্রেডিকশন আমার রিয়া রিপ্লির সাথেই থাকছে, যে রিয়া রিপ্লি এই ম্যাচে জেড কার্গিলকে হারিয়ে সাকসেসফুলি তার ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে। নেক্সট ম্যাচ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে বেকে লিঞ্চ তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট সোল রুকা। এবার স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা দেখেছিলাম যে এই ম্যাচটা সোল রুকা জিতে গেছিল, আর বেকে লিঞ্চ সোল রুকার কাছে হেরে গেছিল। কিন্তু হেরে যাওয়ার পরও বেকে লিঞ্চ সোল রুকার উপর অ্যাটাক করেছিল। আর সোল রুকার একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সোল রুকা তার ফিনিশার মানে সোল স্ন্যাচার সেটা ঠিক মতো মারতে পারছে না। প্রত্যেকবারই সেটা মারতে গিয়ে একটা না একটা বচ হয়ে যাচ্ছে। কিন্তু এবার তার নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ আছে। আর এইবার যদি সোল রুকা একটা দুর্দান্ত সোল স্ন্যাচার মেরে দিতে পারে বেকে লিঞ্চকে এই ম্যাচে, তাহলে সোল রুকার কাছে অবশ্যই অপরচুনিটি আছে যে সে এই ম্যাচ থেকে ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে। আর আমার মনে হয় বেকি লিঞ্চ আর এই সোল রুকার ফিউডটাকে না ডাব্লিউডাব্লিউ আর একটু কন্টিনিউ করবে। এবার সেক্ষেত্রে যদি বেকি লিঞ্চ সোল রুকাকে হারিয়ে দেয়, তাহলে সোল রুকার কোন মুখে বেকি লিঞ্চের কাছে টাইটেল অপরচুনিটি চাইবে? তাই আমার মনে হয় এই একটা ম্যাচে ডাব্লিউডাব্লিউ আমাদের টাইটেল চেঞ্জ দেখাতে চলেছে। আর সোল রুকা এই ম্যাচে বেকি লিঞ্চকে হারিয়ে ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে সোল রুকার সাথে থাকবে, যে সোল রুকা বেকি লিঞ্চকে হারিয়ে নতুন ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে ক্লাস ইন ইটালি থেকে বেরোতে চলেছে। নেক্সট ম্যাচের যদি কথা বলা হয়, সেইটা হলো দ্য বিগেস্ট রিম্যাচ, ব্রক লেসনার ভার্সেস ওবাফেমি 2।
তো ব্রক লেসনার আর ওবাফেমির এই ম্যাচ নিয়েও ডিটেলসে আলোচনা আমি একটা ভিডিওতে যেমন বললাম অলরেডি করে রেখেছি, তাই এই ম্যাচটা নিয়ে আমি আর বেশি কোনো কথা বলবো না। সব কথা আমি সেই ভিডিওটায় বলেছি যে সেই ম্যাচে কার জেতা, মানে এই ম্যাচে কেন বলছি, এই ম্যাচটায় কার জেতা উচিত বা কে জিতলে লাভ হবে ডাব্লিউডাব্লিউইর বা সেই সুপারস্টারের জন্য, সব কিছু আলোচনা আমি করে রেখেছি। তো এবার ডিরেক্ট যদি রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, আমি বলবো এই ম্যাচে ব্রক লেসনার জিততে চলেছে। রেসলমেনিয়ার বদলা ব্রক লেসনার নিতে চলেছে, আর ব্রক লেসনার এই ম্যাচে ওবাফেমিকে হারাতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের সাথেই থাকবে। কিন্তু এবার কথা হলো ব্রক লেসনার কীভাবে ওবাফেমিকে হারাবে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করে, আমি তো বলবো এই ম্যাচে ব্রক লেসনারের ওবাফেমিকে স্কোয়াশ করে দেওয়া উচিত। মানে যেইভাবে ওবাফেমি ব্রক লেসনারকে একদম সহজে রেসলমেনিয়ায় হারিয়ে দিয়েছিল, সেমভাবে ব্রক লেসনারেরও এই ম্যাচে ওবাফেমিকে একদম সহজে হারিয়ে দেওয়া উচিত। আর সেটা যদি নাও হয়, তবু আমার মনে হয় আলটিমেট উইনার এই ম্যাচ থেকে ব্রক লেসনারেরই হয়ে বেরোনো উচিত। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের সাথেই থাকছে। এবার কথা বলা যাক আজকে স্ম্যাকডাউনের সেই আলোচনা যেটা আমি করব বলছিলাম। তো আজকের স্ম্যাকডাউন থেকে সেরকম টকিং পয়েন্ট তো ছিল না, কিন্তু একটা যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের ড্যান হজেন। তো আজকে স্ম্যাকডাউনে আমরা ড্যান হজেনকে দেখেছিলাম, যেখানে নিকলডিস তাকে বলছিল যে তার যত এক্সপেরিমেন্টের জিনিসপত্র আছে সেটা কাস্টমসরা আর কি নিয়ে নিয়েছিল, মানে স্পেনে তাকে আনতে দেয়নি, আর সেই কারণে স্ম্যাকডাউনে সে আর তার এক্সপেরিমেন্ট কন্টিনিউ করতে পারবে না। কিন্তু তারপর সে ড্যান হজেনকে একটা বুদ্ধিও দিয়ে দিয়েছিল যাতে সে তার এক্সপেরিমেন্টকে ইম্প্রোভাইজ করতে পারে। তারপর আমরা দেখেছিলাম যখন নিকলডিস মিজের সাথে কথা বলছিল, ড্যান হজেন পেছন থেকে কী সব মেশিনপত্র নিয়ে একটা রুমে ঢুকে যায়, তারপর সে তার নতুন এক্সপেরিমেন্ট শুরু করে। আর স্ম্যাকডাউনে আরেকটা সেগমেন্টে আমরা দেখেছিলাম যখন মিজ আর কি তার সেই এক্সপেরিমেন্ট রুমে ঢুকেছিল, তখন ড্যান হজেন মিজের উপর সেই ফায়ার এক্সটিংগুইশার চালিয়ে দিয়েছিল। আর তারপর যখন নিকলডিস তার সেই এক্সপেরিমেন্ট দেখতে যাচ্ছিল, তখন ড্যান হজেন আবার তাকে সেই এক্সপেরিমেন্ট ছুঁতে বারণ করেছিল। তো আবার আমরা দেখেছিলাম যে ড্যান হজেন আবার কোনো একটা হিউম্যান বডির মতোই কিছু একটা বানানোর চেষ্টা করছিল। তো যেমন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানে সম্ভবত ব্যারেন করবিনের রিটার্ন হওয়ার একটা পসিবিলিটি আছে, যে ড্যান হজেনের এই এক্সপেরিমেন্ট থেকে ব্যারেন করবিন বেরোতে পারে। তো সেটা এখনও আছে, কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই, যেমন আজকের স্ম্যাকডাউনে দেখানো হয়েছে যে ড্যান হজেন যে এক্সপেরিমেন্টের আগে করছিল সেটা যদি ব্যারেন করবিন হয়েও থাকে, তাহলেও সেটা স্পেনে ড্যান হজেন আনতে পারেনি। তার কারণ হচ্ছে কাস্টমসরা তার সব এক্সপেরিমেন্টের জিনিসপত্র নিয়ে নিয়েছিল বা বাজেয়াপ্ত করে নিয়েছিল। তাই আজকে ড্যান হজেন যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা একটা নতুন এক্সপেরিমেন্ট বা ইম্প্রোভাইজড এক্সপেরিমেন্ট। এবার সেই কারণে মনে করা হচ্ছে এই যে নতুন এক্সপেরিমেন্টটা ড্যান হজেন করতে চলেছে, এইখান দিয়ে ড্যান হজেন যাকে বানাচ্ছে বা যার ক্লোন বানাচ্ছে, সেইটা হয়তো হতে পারে সান্তিনো মারেলার ক্লোন। এবার সান্তিনো মারেলা কেন হঠাৎ করে? কারণ যেহেতু ক্ল্যাশ ইন ইটালি থেকে হচ্ছে, আর ইটালি থেকে একমাত্র সুপারস্টার যে ডাব্লিউডাব্লিউতে নাম করেছে সে হলো সান্তিনো মারেলা। আর এই মুহূর্তে সান্তিনো মারেলা সম্ভবত টিএনএর জেনারেল ম্যানেজার। তো সেই কারণে মনে করা হচ্ছে যে সান্তিনো মারেলাকে কোনো একটা উপায় ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ ইন ইটালিতে ব্যবহার করতে পারে। আর আমরা জানি যে ড্যান হজেনের কোনো না কোনো ফানি সেগমেন্ট তো প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা দেখতে পাই। তো এইভাবে সান্তিনো মারেলা ড্যান হজেনের এই এক্সপেরিমেন্ট থেকে বেরোতে পারে, আর ড্যান হজেন হয়তো সান্তিনো মারেলার কোনো ক্লোন বা কিছু বানিয়ে দিল, যার ফলে আমরা সান্তিনো মারেলাকে কোনো একটা রূপে ক্ল্যাশ ইন ইটালিতে কোনো একটা সেগমেন্টে দেখতে পেতে পারি, যেখানে সান্তিনো মারেলাকে ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ ইন ইটালিতে ব্যবহারও করে নেবে, আর ড্যান হজেনেরও একটা সেগমেন্ট ক্ল্যাশ ইন ইটালিতে এইভাবে কনফার্ম করে দিতে পারে। তো এইভাবে ড্যান হজেন এই যে নতুন এক্সপেরিমেন্টটা করছে, এখান থেকে সান্তিনো মারেলা বেরিয়ে আসতে পারে। কিন্তু ওভারঅল ড্যান হজেনের এই যে এক্সপেরিমেন্ট, সেখান থেকে ব্যারেন করবিনেরই রিটার্নের চান্স আছে। এবার কথা বলা যাক ক্ল্যাশ ইন ইটালির মেন ইভেন্টের, যেটা হতে চলেছে রোমান রেইন্স ভার্সেস জেকব ফাটুর মধ্যে একটা ট্রাইবাল কমব্যাট ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই ম্যাচটা হওয়ার আগে একটা দুঃসংবাদ চলে এসেছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি একটা লাইভ ইভেন্ট ছিল যেইখানে সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুর মধ্যে একটা ম্যাচ হচ্ছিল। আর সেই ম্যাচের শেষে দেখা গেছে যে জেকব ফাটু ঠিকমতো চলাফেরা করতে পারছিল না, বা সে খুঁড়িয়ে হাঁটছিল। আর এখন পিডব্লিউ ইনসাইডার এটা রিপোর্ট করেছে যে সোলো সিকোয়া অ্যাকচুয়ালি সেই ম্যাচে সম্ভবত একটা ব্যাক ইঞ্জুরি সাফার করেছে, যার ফলে সোলো সিকোয়া এই মুহূর্তে মেডিকেলি ক্লিয়ার না। এমনকি সম্ভাবনা এটাও আছে যে হয়তো ক্ল্যাশ ইন ইটালি অবধি, আমি সোলো সিকোয়া বললাম সম্ভবত, মানে জেকব ফাটু, ক্ল্যাশ ইন ইটালি অবধি জেকব ফাটু হয়তো মেডিকেলি ক্লিয়ার নাও হতে পারে। আর যদি জেকব ফাটু মেডিকেলি ক্লিয়ার না থাকে,
তাহলে এটারও সম্ভাবনা আছে যে রোমান রিংস ভার্সেস জেকব ফাটুর ম্যাচটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউ ক্লাস ইন ইটালি থেকে এই মুহূর্তে বের করতে পারবে না, যেহেতু তার তো মেন ইভেন্ট করার কথা ছিল সম্ভবত, তো সেই কারণেই ডাব্লিউডাব্লিউকে না চাইতেও হয়তো এই ম্যাচে কোনো একটা পরিবর্তন করতে হতে পারে বা এই ম্যাচটাকে পিভট করতে হতে পারে। তার মানে হচ্ছে এই ম্যাচ থেকে হয়তো জেকব ফাটুকে বের করে দিতে হতে পারে আর জেকব ফাটুর জায়গায় অন্য কোনো সুপারস্টারকে রিপ্লেস করা হতে পারে যার সাথে কিনা রোমান রিংসের ম্যাচ হবে। এবার তোমরা ভাবো রোমান রিংস ভার্সেস জেকব ফাটুর এই যে ট্রাইবাল কম্ব্যাটটা হওয়ার কথা ছিল সেটা যদি কোনো কারণে না হয় আর জেকব ফাটু যদি মেডিকেলি ক্লিয়ার না হতে পারে ক্লাস ইন ইটালি অবধি, যেটা কালকেই হতে চলেছে, তাহলে আর কি এই ম্যাচটার আগের মতো হাইপ থাকবে? মানে এবার রোমান রিংসের সামনে যেই চলে আসুক, যাকেই রিপ্লেস করুক ডাব্লিউডাব্লিউ, সেই ম্যাচটার কি সেরকম কোনো হাইপ থাকবে? সেক্ষেত্রে একটা জিনিস ডাব্লিউডাব্লিউ করতে পারে যে এই ম্যাচটাকে হয়তো মেন ইভেন্টে করালো না, মেন ইভেন্টে হয়তো ব্রক লেসনার আর ওভারফেমির ম্যাচকে করিয়ে দিল, কিন্তু তবু রোমান রিংসের ম্যাচটা তো খারাপ হচ্ছে। তাই আমরা এটাই চাইবো যাতে জেকব ফাটু যে কোনো উপায়ে সুস্থ হয়ে যেতে পারে, আর যদি জেকব ফাটু কোনো উপায়ে কম্পিট করতে পারে অন্তত, তাহলেও হয়তো ডাব্লিউডাব্লিউ ম্যাচটা করিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস হবে যে এই ম্যাচটা যদি খুব ব্রুটাল ম্যাচ হতো তাহলে সেটা আর ব্রুটাল ম্যাচ হবে না, ম্যাচটা সিম্পল ম্যাচ থাকবে। আর ম্যাচটা হয়তো আমরা সেরকম কোনো ব্রুটালিটি আর দেখতে পাবো না, যেহেতু জেকব ফাটু এই মুহূর্তে ইনজিওর্ড আছে। তো এই একটা বিশাল বাজে জিনিস হয়ে গেছে ঠিক এই ম্যাচের আগেই, যে জেকব ফাটু একদম শেষ মুহূর্তে এসে ইনজিওর্ড হয়ে গেছে। এবার দেখা যাক সেটার জন্য এই ম্যাচটায় কীভাবে প্রভাব পড়ে। এবার তোমরা ভাবো যে যদি জেকব ফাটু এই ম্যাচে না আসতে পারে তাহলে জেকব ফাটুর জায়গা কে নিতে পারে? এক হতে পারে সেটা এলএ নাইট নিতে পারে, কারণ এলএ নাইটের সাথে যেমন আমরা দেখছি যে উসোসদের ঝামেলা চলছে, তো এলএ নাইট হয়তো ডিরেক্ট রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে পারে, সেটা একটা হতে পারে। আর না হলে সম্ভবত যদি সামওয়ান ফ্যামিলি থেকেই কাউকে আসতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে জেকব ফাটুকে রিপ্লেস জিলা ফাটু করতে পারে, যেখানে জিলা ফাটুর ডেবিউ হয়ে যাবে আর ডিরেক্ট ডেবিউ ম্যাচে সে রোমান রিংসকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেবে। মানে জেকব ফাটু হয়তো বেরিয়ে এসে বললো যে আমি ইনজিওর্ড আছি, আমি তো কম্পিট করতে পারবো না, কিন্তু রোমান রিংসকে আমি এত সহজে ছেড়ে দেবো না, রোমান রিংসের জন্য আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জার আছে। এইভাবে হয়তো জিলা ফাটু বেরিয়ে এলো। তো এটাও ডাব্লিউডাব্লিউ করতে পারে। মানে এই ম্যাচের যে কোনো উপায় পরিবর্তন হতে পারে যদি একান্ত জেকব ফাটু শেষ মুহূর্তে ক্লিয়ার না হয় তো মেডিকেলি। কিন্তু এখনও আশা আছে যে জেকব ফাটু হয়তো কোনোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে আমরা রোমান রিংস ভার্সেস জেকব ফাটুর ম্যাচই দেখতে চলেছি ট্রাইবাল কম্ব্যাটে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার যদি ম্যাচটা হয় তাহলে এই ম্যাচে কে জিততে পারে, তো এই ম্যাচটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে রেখেছি একটা ভিডিওতে, তো সেই ভিডিওটা অবশ্যই গিয়ে চেক আউট করো। আর বাকি যদি এই ম্যাচের প্রেডিকশন করতে হয়, আমার মনে হয় এই ম্যাচে রোমান রিংসই জিততে চলেছে, আর রোমান রিংসের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও থাকবে আর রোমান রিংসই আমাদের ট্রাইবাল চিফ থাকবে। কারণ এই মুহূর্তে না তো রোমান রিংসের কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নেওয়ার কোনো মানে আছে, না তো তার থেকে তার ট্রাইবাল চিফ স্ট্যাটাস নেওয়ার কোনো মানে আছে। আর যেমন আপডেট আসছে যে জেকব ফাটু ইনজিওর্ড হয়ে গেছে, তো এই মুহূর্তে জেকব ফাটু এই ইনজুরি নিয়ে তো মনেও হয় না যে এই চ্যাম্পিয়নশিপটাকে ভালোভাবে ক্যারি করতে পারবে বলে, বা এমনিও কোথায় রোমান রিংস কোথায় জেকব ফাটু, এখনও রোমান রিংসের লেভেলে জেকব ফাটুকে আসতে অনেক মানে খাটনি করতে হবে জেকব ফাটুকে, এত সহজে সেটা হবে না। তাই এই ম্যাচে যাই হয়ে যাক না কেন, আলটিমেটলি রোমান রিংসই এই ম্যাচে জেকব ফাটুকে হারাতে চলেছে। আর রোমান রিংস জেকব ফাটুকে হারিয়ে তার ট্রাইবাল চিফ স্ট্যাটাস, তার উলাফালার মালা আর তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে রোমান রিংস বা আমাদের ওটিসির সাথেই থাকবে। তো এই ছিল ক্ল্যাশ ইন ইটালি 2026-এর প্রত্যেকটা ম্যাচের আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। এবার তোমরা আমার প্রেডিকশনের সাথে একমত কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি একমত নাও হয়ে থাকো তাহলেও কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েছো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে পারলে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।